সন্ধ্যাবেলা মিলি তার বান্ধবী অনিন্দিতার সঙ্গে মেলায় ঘুরতে যায়। আর সেই মেলাতে ঘুরতে ঘুরতে হঠাৎই তাদের চোখ পড়ে এক ফায়ার মোমোর দোকানের উপর। সেখানে প্রচুর মানুষ লাইন দিয়ে মোমো খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। আর সেই দোকানে সাইনবোর্ডে লেখা থাকে ফায়ার মোমো স্টল। যা দেখে মিমি অনিন্দিতাকে বলে, ফায়ার মোমো, কখনো তো নাম শুনিনি। আমার তো মোমো খেতে দারুণ লাগে, চল ওই দোকানটা থেকে আজকে আমরা মোমো খাবো। দোকানটায় ভীষণ ভিড়, মনে হয় খুব ভালো মোমো বানায়, কিন্তু এদিকে আবার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়িও তো ফিরতে হবে। মিলির কথা শুনে অনিন্দিতা রাজি হয়ে যায়। আর তারা তখনই সবার সঙ্গে মোমোর লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কিন্তু অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরও সেই লাইন কিছুতেই এগিয়ে যেতে চায় না। তাই এমন সময় মিলি দোকানের সামনে গিয়ে সেই দোকানদারকে বারে বারে অনুরোধ করে তাকে যেন আগে মোমো খেতে দেওয়া হয়, কারণ তাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। প্লিজ কাকু, আমাকে একটু তাড়াতাড়ি ফায়ার মোমো খেতে দিন, ভীষণ তাড়া আছে। আমি আগে কখনো ফায়ার মোমো খাইনি, তাই আজকে আমি ফায়ার মোমো ট্রাই করতে চাই। কিন্তু মোমোওয়ালা মিলির কথায় কান না দিয়ে অন্য কাস্টমারদের ফায়ার মোমো দিতে থাকে। আর এমন সময় সেই লাইনের সামনে দাঁড়িয়ে থাকা একজন ছেলে মিলিকে জায়গা ছেড়ে দেয়, যার ফলে মিলি খুবই খুশি হয়। আর মিলি যখন ফায়ার মোমো হাতে পায় তখন সে দেখে যে মোমোর মধ্যে থেকে সত্যি সত্যি আগুন বেরোচ্ছে। আর যা দেখে মিমি ভীষণ পরিমাণে উৎসাহিত হয়ে ওঠে। তাই তখনই মিলি এবং অনিন্দিতা সবকটা ফায়ার মোমো খেয়ে শেষ করে দেয়। আপনি যে মোমো খেতে ভালোবাসেন, আমি আগে জানলে তো মেলায় ফায়ার মোমোর দোকান দিতাম। আপনার বিলটা কিন্তু আমি পে করে দিয়েছি, আপনাকে আর দোকানদারকে টাকা দিতে হবে না, কেমন? থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্যই আমি প্রথমবারের মতো ফায়ার মোমো খেতে পারলাম, তাও আবার এত তাড়াতাড়ি আমি মোমো পেয়ে গেলাম। তা না হলে আজকে সারা রাত ধরে আমাকে লাইনেই দাঁড়িয়ে থাকতে হতো। এভাবে সেদিন মেলায় গিয়ে ফায়ার মোমো খাওয়ার সময় মিলি এবং রোহানের আলাপ হয়। আর কিছুদিনের মধ্যেই সেই আলাপ পরিণত হয় পরিণয়। আর অন্যদিকে মেলায় ফায়ার মোমো খাওয়ার পর থেকে মিলি সেই ফায়ার মোমো খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে ওঠে। আর রোহানের সঙ্গে আলাপ হওয়ার পর থেকে রোহান তাকে প্রত্যেকদিন 2 প্লেট করে ফায়ার মোমো খাওয়াতে নিয়ে যায়। এভাবেই দেখতে দেখতে মিলির সঙ্গে রোহানের বিয়ে হয়ে যায়। আর বিয়ের পর মিলি শ্বশুর বাড়িতে চলে যায়। আমার বাড়ির কেউ কিন্তু একদম ফাস্ট ফুড খাওয়া পছন্দ করে না, তাই তুমি এখানে এসে সবসময় ফায়ার মোমো করবে না, কিন্তু আমি তোমাকে চুপি চুপি মোমো এনে খাওয়াবো, বুঝেছো? ভালোই হবে, তাহলে তুমি যতগুলো ফায়ার মোমো আনবে আমি সব একাই খেতে পারবো, আমাকে কারোর সঙ্গে মোমো শেয়ার করতে হবে না। আর সেই দিন মিলি তার প্রথম রান্নার অনুষ্ঠানে বিভিন্ন রকম পিঠা, পাটিসাপটা এবং পায়েস রান্না করে সবাইকে খেতে দেয়। এমন সময় নতুন বৌমার হাতে সুন্দর সুন্দর মিষ্টি পিঠা খেয়ে শ্বশুরবাড়ির সকলেই খুবই খুশি হয়। মিলির শ্বশুর বাড়িতে শাশুড়ি মা শ্বশুর মশাইকে ছাড়াও তিল এবং পলা, তিল ক্লাস 11-এ পড়ে আর পলা পড়ে ক্লাস 12-এ। আর তারা দুজনেই মিষ্টি খেতে খুবই পছন্দ করে। বৌদি, তুমি কিন্তু দারুণ ট্যালেন্টেড। তুমি কি করে জানলে আমি পাটিসাপটা খেতে ভালোবাসি? দারুণ বানিয়েছো। এরপর থেকে তুমি যখনই পাটিসাপটা তৈরি করবে তখনই আমার জন্য বেশি বেশি করে পাটিসাপটা বানাবে, কেমন? তুমি তো আমার পছন্দের পায়েসও রান্না করেছো, নিশ্চয়ই দাদা তোমাকে বলেছে তাই না যে আমার পায়েস খেতে পছন্দ? তুমি খুব ভালো বৌদি। যাক, আমার 2 ননদ পটে গেছে। এবার যদি আমি কখনো ফায়ার মোমো খেতে গিয়ে ধরাও পড়ে যাই তাহলে তিল আর পলা আমাকে হেল্প করতে পারবে। উফ, কখন যে বিকালটা হবে আর রোহান আমাকে ফায়ার মোমো এনে দেবে, আমি আর থাকতে পারছি না। প্রত্যেক দিনের মতো সেদিনও রোহান বিকালবেলা মিলিকে 2 প্লেট ফায়ার মোমো নিয়ে এসে দেয়। তাই মিলি প্রচন্ড পরিমাণে খুশি হয়। এভাবে প্রত্যেক দিন বিকালে মোমো খেতে খেতে মিলি বেশ হাসি খুশি দিন কাটাতে থাকে। কিন্তু হঠাৎই একদিন পাশের শহরে রোহানের ট্রান্সফার হয়ে যায়। ফলে রোহান আর মিলিকে প্রত্যেক দিন বিকালে ফায়ার মোমো এনে দিতে পারে না। রোহান তো কাজের সূত্রে ট্রান্সফার হয়ে গেল, এবার আমাকে বিকালে ফায়ার মোমো কে এনে দেবে? আমি তো নিজেও ফায়ার মোমো বানাতে জানি না, এখানে একটা দোকানও নেই যে ফায়ার মোমো বানাই। একবার রোহানকে জিজ্ঞাসা করি কোথা থেকেও আমাকে প্রত্যেকদিন ফায়ার মোমো এনে দিত। এই বলে মিলি তখনই রোহানকে ফোন করে ফায়ার মোমোর ব্যাপারে জিজ্ঞাসা করে। আমি তো বাইকে করে তোমার জন্য মোমো নিয়ে আসতাম। আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে একটাই মাত্র ফায়ার মোমোর স্টল আছে। তুমি যদি ওখানে যেতে চাও তাহলে ট্রেনে করে যেতে পারো, তবে তিল বা পলা কাউকে একটা সাথে করে নিয়ে যেও। এই শুনে মিলি তখনই তিলের কাছে যায় আর তিলকে ফায়ার মোমো খেতে যাওয়ার কথা বললে তিল কিছুতেই তার সঙ্গে যেতে চায় না। প্লিজ তিল, ফায়ার মোমো খেতে আমি ভীষণ ভালোবাসি। 2 দিন হয়ে গেল তোমার দাদা ট্রান্সফার হয়ে গেছে,
আমি সেদিন থেকে ফায়ার মোমো খাইনি। আমার ভীষণ মোমো খেতে ইচ্ছা করছে। তোমাকে বাড়ি এসে আমি পাটিসাপটা বানিয়ে খাওয়াবো, আমি প্রমিস করছি। তোমার সাথে মোমো খেতে গেলে তুমি আমাকে পাটিসাপটা বানিয়ে দেবে, সেটা আগে বলতে হয়তো। আমি এখনই রেডি হয়ে আসছি। তবে হ্যাঁ, আমি কিন্তু ওসব ফায়ার মোমো খাবো না, কারণ আগুন দেখলেই আমার খুব ভয় লাগে। তুমি বাড়িতে এসে আমাকে 10টা পাটিসাপটা রান্না করে খাওয়াবে। এই শুনে মিলি তখনই তিলের সঙ্গে ফায়ার মোমো খাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর মিলি রোহানের ঠিকানা অনুযায়ী ফায়ার মোমোর দোকানে চলে যায়। আর সেখানে গিয়ে নিজের ইচ্ছা মতো ফায়ার মোমো খেতে খেতে বিল হয়ে দাঁড়ায় 500 টাকা। কিন্তু মিলি যখন দোকানদারকে 100 টাকা দেয় তখন এ কি 100 টাকা কেন? আপনার তো বিল হয়েছে 500 টাকা। অতগুলো ফায়ার মোমো খেয়ে আমাকে 100 টাকা দিচ্ছেন? আপনি আমাকে 500 টাকা দিন। 500 টাকা? কিন্তু আমার কাছে তো 500 টাকা নেই। আমি 100 টাকা নিয়েই বেরিয়েছিলাম। ফায়ার মোমোর দামটা এত বেশি হবার তো কথা নয়। ফায়ার মোমোর দাম তো বেশি নয়, কিন্তু আপনি খেয়েছেন বেশি, সেই জন্যই আপনার বিল হয়ে দাঁড়িয়েছে 500 টাকা, বুঝেছেন? এই শুনে মিলি খুবই বিপদে পড়ে, কারণ তার কাছে সেই মুহূর্তে 500 টাকা থাকে না। আর তাদের বাড়িও সেখান থেকে অনেকটাই দূরে। কিন্তু দোকানদার তাকে টাকা মেটানো ছাড়া কিছুতেই যেতে দেয় না। আর এরকম কাণ্ড দেখে তিল বলে, বৌদি তুমি বাড়ি যাও, গিয়ে টাকা নিয়ে এসো। আমি না হয় এই কাকুর কাছেই থাকছি, তুমি এসে টাকা দেবে, তারপর আমি তোমার সঙ্গে বাড়ি যাব। তিলের কথা শুনে মিলি তখনই বাড়ি যায়। কিন্তু টাকা নিয়ে এসে মিলি তিলকে কোথাও খুঁজে পায় না। এমন সময় মিলি দোকানদারকে তিলের কথা জিজ্ঞাসা করলেও দোকানদার কিছু বলতে পারে না। তাই তখনই মিলি এদিক ওদিক তিলের খোঁজ করতে শুরু করে। কিন্তু অনেকক্ষণ ধরে তিলকে খুঁজে না পাওয়ায় মিলি এবার কান্নাকাটি করতে শুরু করে দেয়। আর ঠিক তখনই সেখানে তিল এসে হাজির হয়। এ কি বৌদি, তুমি এভাবে সবার সামনে কান্নাকাটি করছো কেন? কি হয়েছে? এই তো আমি এখানে। তোমার টাকা দেওয়া হয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি চলো, অনেক রাত হয়ে গেছে। তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি মোমোর দোকানের সামনে এসে তোমাকে খুঁজে না পেয়ে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম তুমি হয়তো হারিয়ে গেছো। আরে না না, আসলে আমার খুব ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল, তাই আমি পাবলিক টয়লেটের খোঁজ করছিলাম। আমার কাজ হয়ে গেছে, চলো এখন বাড়ি যাই। এই বলে তিল এবং মিলি বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে এসে মিলি মনে মনে প্রচন্ড পরিমাণে চিন্তা করতে থাকে, কারণ তিল যদি বাড়ির সবাইকে ফায়ার মোমো খাওয়ার কথা বলে দেয় তাহলে মিলিকে সবাই মিলে বকাবকি করবে। আর সেদিন ঠিক এমনটাই হয়, কারণ তারা দুজনে অনেক রাত করে বাড়িতে ফিরে আসার জন্য তিলের বাবা এবং মা দুজনকে ভীষণ পরিমাণে বকাবকি করে। আর এমন সময় তিল সত্যি কথা বলে দেয়, নতুন বৌদি ফায়ার মোমো খেতে গিয়েছিল আর বৌদি একাই 500 টাকার মোমো খেয়েছে। এতে আমার কি দোষ বলো? আমি কি তোমাদের 500 টাকা খরচ করেছি? বৌদি করেছে তো, আমাকে বকছো কেন? এমন কথা শুনে তিলের বাবা হৃদয় বাবু বলে, দেখো বৌমা, আমাদের বাড়িতে ফাস্ট ফুড খাওয়া বা আনা দুটোর কোনোটাই করা হয় না। তুমি আজকে 500 টাকার মোমো খেয়ে এসেছো। তুমি নতুন বলে তোমাকে কিছু বললাম না, তাই এই ভুল যেন পরের দিন আর না হয়, মনে থাকে যেন। এই শুনে মিলি ঘরে চলে যায়। আর সে ভীষণ পরিমাণে ভাবনা চিন্তা করতে থাকে এবার সে কিভাবে ফায়ার মোমো খাবে। কারণ আজকে বাড়িতে যেরকম ঘটনা ঘটলো তারপর থেকে মিলি আর কখনো তিলকে নিয়ে বাইরে কোথায় যাওয়ার সাহস পাবে না। তাই অনেক ভাবনা চিন্তা করার পর মিলি একটা বুদ্ধি বার করে, আমি ফায়ার মোমো বানাতে জানি না তাতে কি হয়েছে, আমি তো নর্মাল মোমো বাইরে থেকে কিনে নিয়ে এসে ওই মোমোতে আগুন সৃষ্টি করে খেলেই তো ওটা ফায়ার মোমো হয়ে যায়। এমন জায়গায় বিয়ে করেছি এখানে একটাই মাত্র ফায়ার মোমোর দোকান আছে, তাও আবার 5 কিলোমিটার দূরে। প্রত্যেকদিন তো ওখানে গিয়ে মোমো খাওয়া সম্ভব নয়। এই ভেবে মিলি পরের দিন লুকিয়ে লুকিয়ে 4 প্লেট মোমো কিনে নিয়ে আসে আর ইউটিউব দেখে ফায়ার সৃষ্টি করার চেষ্টা করে। কিন্তু গরম কড়াইয়ের মধ্যে সে যখন সাদা ভিনিগার ঢেলে দেয় তখনই সঙ্গে সঙ্গে কড়াইটায় আগুন জ্বলে ওঠে। আর যা দেখে মিলি খুব ভয় পেয়ে যায়, তাই সে তখনই কড়াইটা হাত থেকে ফেলে দেয়। আর সেই ভারী কড়াই রান্নাঘরের মেঝের উপর পড়ার ফলে সঙ্গে সঙ্গে টাইলস ফেটে যায়। আর তখনই মিলির শ্বশুরবাড়ির প্রত্যেকে সেখানে ছুটে আসে। বোমা, তুমি ঠিক আছো তো? দেখো তো কত বড় একটা অঘটন ঘটে যাচ্ছিল। আর একটু হলে ভারী কড়াইটা তো তোমার পায়ে পড়তো। একটু দেখে শুনে রান্না করতে পারো না? আর সেদিন সবার খাওয়া দাওয়া হয়ে গেলে মিলি আবার ফায়ার মোমোগুলো বানানোর চেষ্টা করতে থাকে। কিন্তু সে দেখে যে বাজার থেকে কিনে নিয়ে আসা মোমোগুলো আগুনের হলকাতে একেবারে পুড়ে গেছে, যা দেখে মিলির খুবই খারাপ লাগে। কিন্তু ফায়ার মোমো ছাড়া সে কিছুতেই থাকতে পারে না, তাই শেষ পর্যন্ত মিলি সেই পোড়া মোমোগুলো খেয়ে নেয়। আর পরের দিন রোহান বাড়িতে ফিরে আসে। আর সেদিন বিকালে রোহান মিলিকে ফায়ার মোমো খাওয়াতে নিয়ে যায়।
আমি বুঝতে পারছি আমার চলে যাওয়ার পর থেকে সংসারের কাজকর্মের চাপে পড়ে তোমার হয়তো ভালো করে ফায়ার মোমো খাওয়া হয়নি, তাই আজকে তোমার যত খুশি তত ফায়ার মোমো খেতে পারো, আমি তোমাকে একবারও না বলবো না। এই শুনে মিলি সেদিন আনলিমিটেড ফায়ার মোমো খেয়ে নেয়। এমনকি রাস্তায় যেতে যেতে সে 1 প্লেট রোহানের হাতে ফায়ার মোমো ধরিয়ে দেয় আর নিজের হাতে 1 প্লেট ফায়ার মোমো নিয়ে মেট্রোতে ওঠে। কিন্তু মিলি এবং রোহন যেই কামরাতে বসে থাকে সেই কামরাতে এক ভীষণ সুন্দরী স্টাইলিশ মহিলা ওঠে। আর মিলি এবং রোহানের হাতে সে যখন ফায়ার মোমো দেখতে পায় তখনই সেই ভদ্র মহিলা চিৎকার করতে শুরু করে, একেবারে ডিসগাস্টিং, রোড সাইড ফায়ার মোমো খাওয়া ছাপড়িরাও আজকাল মেট্রোতে উঠছে, কোনো সিভিক সেন্স পর্যন্ত নেই। এদেরকে মেট্রোতে উঠতে অ্যালাউ কে করে কি জানি, পুরো কম্পার্টমেন্টে স্টুপিড মোমোর গন্ধে একেবারে ভরে গেছে। এই বলে সেই ভদ্র মহিলা নিজের ব্যাগ থেকে একটা পারফিউম বের করে আর পুরো কম্পার্টমেন্টের মধ্যে ছড়াতে শুরু করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই পারফিউমের মধ্যে এক অত্যন্ত দাহ্য গ্যাস থাকে, যার ফলে মোমোতে থাকা আগুন বাতাস থেকে পুরো কম্পার্টমেন্টের মধ্যে ছড়িয়ে পড়ে। আর তখনই মেট্রোর অ্যালার্ম বেজে ওঠে। ও মাই গড, ফায়ার ফায়ার, সামবডি প্লিজ হেল্প মি, ফায়ার। এমন সময় চারিদিকে ধোয়া ধোয়া হয়ে ওঠে আর মিলি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু রোহান শক্ত হাতে মিলিকে ধরে নেয় আর মিলি চোখে মুখে জল দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। অন্যদিকে মেট্রো পরের স্টেশনে থামলে সেখানকার পুলিশ ছুটে এসে আগুন নেভায়। আর তখনই রোহান মিলিকে মেট্রো থেকে নিচে নামিয়ে নিয়ে আসে। আর কিছুক্ষণ খোলা হাওয়ায় থাকার পর মিলির জ্ঞান ফিরে আসে। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও ফায়ার মোমো খাবো না। আমার সাথে এই কয়েকদিন ফায়ার মোমো নিয়ে যা যা ঘটনা হচ্ছে, এরপর থেকে আমার আর ফায়ার মোমো খাওয়ার কোনো ইচ্ছা নেই। তুমি আমাকে এখনই বাড়ি নিয়ে চলো। কিন্তু তুমি তো ফায়ার মোমো খেতে ভীষণ ভালোবাসতে, তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বেশ, তুমি যখন বাড়ি যেতে চাইছো চলো বাড়ি যাই। সেদিন থেকে মিলি আর কোনোদিনও রোহানের কাছে ফায়ার মোমো খাওয়ার জন্য বায়না করে না, কারণ ফায়ার মোমো দেখলেই সে ভীষণই ভয় পেয়ে যায়। তাই সে আর কখনো ফায়ার মোমো খাওয়া তো দূরের কথা, মোমোর দিকে ফিরে তাকাতেও চায় না। নন্দিতা আচার খেতে যেমন ভালোবাসে তেমনি আচার বানাতেও ভালোবাসে। তার হাতে যে কোনো রকমের সবজি, ফল, মাংস যাই দেওয়া হোক না কেন তা দিয়ে ঠিক কোনো না কোনো ভাবে আচার বানিয়েই ফেলতো। নন্দিতা বিয়ের আগে এমন ছিল না। বিয়ের পরে তার শ্বশুরবাড়ির এক আত্মীয়র বাড়িতে গিয়ে তার মধ্যে এই আচার খাওয়ার এবং আচার বানানোর ভূত চেপে উঠেছে। আজকে কিন্তু খোকা ইলিশ মাছ এনেছে, এই মাছ দিয়ে আবার আচার করে দিও না যেন। তুমি তো পারলে মানুষের আচারও বানিয়ে দাও, তাই আগে থেকে তোমাকে সাবধান করে দিলাম। ইলিশ মাছের আচার ভালো হবে কিন্তু খেতে, তাই না? মাথায় এমন একটা সুন্দর আইডিয়া দিয়ে এখন বলছেন মাছের আচার বানাতে হবে না, একটুখানি বানালে কি হয়? আমি না হয় শুধু আমার জন্যই বানাবো। এত দামের মাছ আমি কিছুতেই নষ্ট করতে দেব না। এই মাছ দিয়ে সাধারণ সর্ষের ভাপা করবে। আমি যদি দেখেছি একটা ইলিশ মাছও তুমি আচার বানিয়ে নষ্ট করেছো, তাহলে আজকে একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। নন্দিতার আর কিছু বলার থাকে না। কমলা দেবীর কথা শুনে তার মন খারাপ হয়ে যায়। এইভাবেই বেশ কিছুক্ষণ কাটে। রান্নাঘরে রান্না করতে করতে ইলিশ মাছের টুকরোগুলো দেখে নন্দিতার খুবই ইচ্ছা করে একটু ইলিশ মাছের আচার বানাতে, কিন্তু আচার আবার তার অল্প খেলে পোষায় না। তাই একটা টুকরো দিয়ে আচার বানিয়ে তার মজাও হবে না। এই সমস্ত কথা ভাবতে ভাবতে নন্দিতা বেশ কয়েকটা ইলিশ মাছের টুকরো দিয়ে সেটা দিয়ে আচার বানানো শুরু করে। আচার বানানোর গন্ধ পেয়ে কমলা দেবী রান্নাঘরে চলে আসে। নন্দিতা সঙ্গে সঙ্গে আচারটা লুকিয়ে ফেলে। তোমার এত বড় সাহস! আমি তোমাকে বারণ করলাম না আচার বানাতে, তুমি তবুও মাছগুলো দিয়ে আচার বানালে। এত দামি মাছ কেউ এভাবে নষ্ট করে? আচার? আমি? আপনার কি মাথা একেবারে খারাপ হয়ে গেছে? আমি এখানে সরষে ইলিশ বানাচ্ছি আর আপনি বলছেন আমি আচার বানিয়েছি। কমলা দেবী দেখে কড়াইতে সত্যি সত্যি মাছ রান্না হচ্ছে, কিন্তু সে তখনও আচারের গন্ধ অনুভব করতে পারে। ঠিক আছে, একবার দেখি তো কপিস মাছ তুমি রান্না করেছো, তাহলেই বুঝে যাব আচার বানিয়েছো নাকি বানাওনি। আমি আশা করব সবকটা মাছের পিস ঠিকঠাকই থাকবে। সর্বনাশ করেছে! এই মহিলা যে মাছের পিসগুলো গুনে রেখেছে তা তো আমার মাথাতেই ছিল না। কি করবে এবার? সব মাছের পিস যদি ঠিকঠাক না থাকে তাহলে আবার এক্ষুনি ক্যাচর ম্যাচর শুরু করবে। কমলা দেবী মাছের পিসগুলো গুনে দেখে সেখান থেকে 3 পিস মাছ কম আছে। ব্যাস, আবার শুরু হয়ে যায় তাদের ঝামেলা। নন্দিতা অনেকবার বোঝানোর চেষ্টা করে যে মাছগুলো বিড়ালে নিয়ে গেছে, কিন্তু তার এসব মিথ্যা কথাই তার শাশুড়ি মা একেবারেই বিশ্বাস করে না।
নন্দিতার স্বামী অঙ্কুশ বাড়িতে এলে কমলা দেবী তাকে সমস্ত কিছু জানায়। অঙ্কুশের এই ঘটনাতে খুব মজাও লাগে, আবার রাগও হয়। তুমি কিসের আচার বানাতে পারো না বলো তো? তুমি যত রকমের আচার বানাও আমি তো অত রকমের আচার কোনো দোকানেও দেখিনি। তবে তুমি কিন্তু একটা আচারের দোকান খুলতে পারো। তোকে বললাম তোর বউকে শাসন করতে, আর তুই উল্টে ওকে প্রশ্রয় দিচ্ছিস। বাড়ির নতুন বউ এখন আচারের দোকান খুলবে? আমাদের কি টাকা পয়সার অভাব পড়েছে? পয়সার অভাব পড়বে কেন মা? নন্দিতা যখন এটা করতে ভালো লাগে ওটা করুক না। নিজের পছন্দ মতো জিনিস করতে পারলে মনটাও ভালো থাকবে। আর ও দোকানের জন্য আচার বানালে ঘরের জিনিসও নষ্ট হবে না, আর তুমিও শান্তিতে থাকতে পারবে। তুমি সত্যি বলছো? আমি সত্যি আচারের দোকান খুলতে পারবো? আমি যে আচারগুলো বানাই সেগুলো যদি দোকানে বিক্রি করি তাহলে কেউ কিনবে? কেন, কিভাবে শুনি? তোমার কি মনে হয় তুমি ভালো আচার বানাও না? আমাদের বাড়ির পেছন দিকের গ্যারেজটা বন্ধ হয়ে পড়ে আছে, আমি ওখানেই তোমার দোকানের ব্যবস্থা করে দেবো। তুমি ভালো করে কয়েকটা আচার বানিয়ে রেখো। অঙ্কুশের কথা শুনে নন্দিতার মন প্রাণ খুশিতে ভরে ওঠে। কয়েকদিন আগে আচার বানাতে শিখে আজকে সে আচারের দোকান খুলতে পারবে এই ভেবেই খুবই আনন্দ পায়। কয়েকদিনের মধ্যে সব গোছগাছ হয়ে গেলে নন্দিতা তার নতুন আচারের দোকান শুরু করে। সে ওই দোকানের নাম দেয় নতুন বউয়ের আচার। প্রথম নন্দিতার আচারের দোকান বেশ ভালোই চলতে থাকে। আসলে এত নিত্য নতুন এবং অদ্ভুত ধরনের আচার তাদের এলাকায় আগে কেউ কখনো খায়নি, তাই রোজ কেউ না কেউ এসে তার বানানো মাছ, মাংস, সবজি ইত্যাদির আচার নিয়ে যেতে থাকে। নন্দিতার দোকানে একদিন তাদের পাড়ার দুটি মেয়ে আসে। এ বাবা, ইলিশ মাছের আবার আচার? এ কি জিনিস? ওই দেখ সুলেখা, মূলোর আচারও আছে। আমার তো দেখেই কেমন ঘৃণা লাগছে, খাবো কি করে? যখন কিনবি না তাহলে তুই আমাকে এখানে নিয়ে এলি কেন? তুই যে আমাকে বললি নতুন বউয়ের আচারের দোকান থেকে আচার কিনে দিবি, এখন কিন্তু কথা ঘোরাবি না বলে দিলাম। ইলিশ মাছ ভাজা খেয়েছিস, ইলিশ মাছ ভাপা খেয়েছিস, ইলিশ মাছের বিরিয়ানিও খেয়েছিস, কখনো ইলিশ মাছের আচার খেয়েছিস? আমার তো ভেবেই গা গোলাচ্ছে। অনেকক্ষণ থেকে দুই বান্ধবীর কথোপকথন শুনে নন্দিতা আর নিজেকে চুপ রাখতে পারে না। তুমি কখন থেকে গা গোলাচ্ছি বলছো? তুমি কি আমার দোকানের আচার একটাও খেয়ে দেখেছো? না খেয়ে শুধু শুধু এভাবে বদনাম করার কোনো মানে আছে? আগে খেয়ে তো দেখো, তারপর বলবে। থাক বাবা, খেতে গেলে আবার তো কিনতে হবে। এই আচার আমি পয়সা খরচা করে কিনবো না। যদি দেখি খারাপ খেতে, তাহলে তো আমার টাকাটা তুমি ফেরত দেবে না। তোমাদের চালাকি আমি সব বুঝি। খুব ঝগড়াটে মেয়ে তো, যখন থেকে এসেছে শুধু একটা কথাই বলে যাচ্ছে, আমার হাতের বানানো আচার খেয়ে সবাই বাহবা দেয়, আর ওর নাকি গা গোলাচ্ছে। চত্বর সব। চল সুলেখা, তোকে অন্য দোকান থেকে আচার কিনে দিই। এই দোকানের আচারগুলো দেখে আমার ভালো লাগছে না। কেনার আগে টেস্ট করতে পারলে বুঝতাম কেনা যাবে কিনা। দাঁড়াও, যেও না। কোন আচারটা নেবে বলো, আমি তোমাদের সেটা টেস্ট করিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলেই সেটা নিও। নন্দিতার কথা শুনে মৌসুমী আর সুলেখা একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে। নন্দিতা বলার সাথে সাথেই তারা এক এক করে সব আচারই টেস্ট করতে থাকে। একটা খেয়ে বলে এটা ভালো না, আবার পরেরটা খেয়ে বলে সেটাও ভালো নয়। এইভাবে তারা একটা টাকা না দিয়েও নতুন বউয়ের আচারের দোকানে সব রকম আচার টেস্ট করে ফেলে। শেষ পর্যন্ত মৌসুমী বলে কোনো আচারই তার ভালো লাগেনি, তাই তারা কোনো আচার না কিনে সেখান থেকে চলে যায়। তারা এতগুলো আচার খাওয়ার পরও কোনো টাকা দেয়নি এই ভেবেই নন্দিতার মন খারাপ হয়ে যায়। অন্যদিকে বেশ কিছুটা দূরত্বে গিয়ে মৌসুমী আর সুলেখা আবার নিজেদের মধ্যে কথা বলা শুরু করে। দেখলি, তোকে বলেছিলাম না আমি তোকে এই দোকানের আচার খাওয়াবো? খাওয়ালাম তো, তাও আবার সবকটা ফ্রিতে। মৌসুমী যেটা বলে সেটা করে। এবার তুই তোর কথা মতো তোর এই কালো সুন্দর চুমকি লাগানো জামাটা আমাকে দিয়ে দিবি। আমার ভাইয়েরও এই দোকানের আচার খাওয়ার খুব ইচ্ছা। তুই আগে একদিন আমার ভাইকে খাওয়া। আমাকে যেমন সবকটা আচার খাওয়ালি, ওকেও সেরকম সবকটা আচারই খাওয়াবি। তবেই আমি তোকে আমার জামাটা পুরোপুরি ভাবে দিয়ে দেব। তোর এই জামাটার জন্য আমি এই আচারের দোকানটা তোর নামে লিখিয়ে দিতে পারি। তোর ভাইকে আচার খাওয়ানো এমন কি ব্যাপার? এইভাবেই নানান রকম কথা বলতে বলতে তারা খুব হাসাহাসি করতে থাকে। কিছুক্ষণ পরেই তারা যে যার মতো বাড়িতে চলে যায়। কয়েকদিন পরে মৌসুমী আবার আসে। এবার সে সঙ্গে করে সুলেখার ভাই সুজনকে নিয়ে আসে। তাদেরকে দেখে নন্দিতার মাথায় আবার আকাশ ভেঙে পড়ে। এই মেয়েটা আবার এসেছে, আবার আজকে নতুন একজনকে নিয়ে এসেছে। আজও আবার ফ্রিতে আচার খেয়ে যাবে। আমি কিছু বলতেই পারবো না। সত্যি তো, অনেক আচারের দোকানে এটাই নিয়ম, আগে চেখে দেখা হয় তারপরে কেনা হয়। আজকে যে এই মেয়েটা কি করবে কে জানে। আমার ভাইকে একটু আচার টেস্ট করাও তো। মা বলেছে ওর পছন্দের আচার নিতে। ভাই নাকি আমার থেকে বেশি ভালো বোঝে।
বাচ্চা গেছে বাবা, এই বাচ্চাটা আমার বানানো আচার বেশি খেতে পারবে না। আমি তো সবেতেই বেশি ঝাল দিই, আচার অত আচার নষ্ট করবে বলে মনে হয় না। এই বলে নন্দিতা সুজনকে জিজ্ঞাসা করে সে কি কি আচার খাবে। প্রত্যেকটা খেয়েই দেখতে চাই। মা বলেছে তোমার দোকানে সবচেয়ে ভালো আচারটা নিয়ে যেতে। সবকটা আচার না খেলে কোনটা সবচেয়ে ভালো বুঝবো কি করে? সুজনের কথা শুনে নন্দিতা তাকে এক এক করে আচার দেওয়া শুরু করে। নন্দিতা প্রথমেই সব থেকে ঝাল আচারগুলো দিতে থাকে যাতে সুজন বেশি আচার খেতে না পারে। কিন্তু সে দেখে যে সুজন একেবারে স্বাভাবিকভাবে আচারগুলো খাচ্ছে। তাকে দেখে মনে হয় সে খুবই আনন্দ সহকারে একের পর এক আচার খেয়েই যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে নন্দিতার দোকানে থাকা সমস্ত আচারই সুজনের চেখে দেখা হয়ে যায়। এবার বলো কোন আচারটা দেব? এর মধ্যে থেকে তোমার মায়ের সবচেয়ে বেশি কোন আচারটা ভালো লাগবে? আমার দোকানে কিন্তু সব আচারের দাম প্রায় একই রকম, তুমি যেটা খুশি নিতে পারো। ধ্যাৎ, কি বাজে খেতে সবকটা। মনে হচ্ছে অকারণে বেশি বেশি করে লঙ্কা দিয়ে রেখেছে। এই আচার যদি আমি বাড়িতে নিয়ে যাই তাহলে মাই আমাকে আচার বানিয়ে কৌটাই ভরে দেবে। এই দিদি চল এই দোকান থেকে, এখান থেকে কোনো রকমেরই আচার নেওয়া যাবে না। এই বলে আবার মৌসুমী ও সুজন সেখান থেকে চলে যায়। তুই যে এত ভালো অ্যাক্টিং করতে পারিস আমি সত্যিই জানতাম না। তুই এত চালাক, আর তোর দিদিটা এরকম বোকা হলো কেন বলতে পারিস? ছাড় এসব কথা বাদ দে, তুই বল আচার খেয়ে মজা পেয়েছিস তো? এবার দিদিকে গিয়ে বলবি যেন আমার বাড়িতে কালো জামাটা পাঠিয়ে দেয়। মৌসুমীর কথা শুনে সুজন সেখান থেকে চলে যায়। সুলেখাও তার কথা মতো মৌসুমীকে তার পছন্দ করা জামাটা দিয়ে দেয়। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। মৌসুমী এখন এতই লোভী হয়ে যায় যে কেউ যদি তার কাছে ফ্রিতে আচার খাওয়ার কথা বলে সে সঙ্গে সঙ্গে তার থেকে নিজের পছন্দের কোনো একটা জিনিস চেয়ে বসে। একটা দোকানের সমস্ত আচার ফ্রিতে খেয়ে মৌসুমীর বান্ধবীরা যেমন খুশি হয় তেমনি নিজের পছন্দের জিনিস হাতে পেয়েও মৌসুমী খুবই খুশি হয়। কিন্তু প্রত্যেকদিন এই একই ঘটনা নন্দিতার আর ভালো লাগে না। সে বাধ্য হয়ে তার বাড়িতে সমস্ত কথা জানায়। ওরা তোমার সাথে এইভাবে প্রত্যেকদিন চালাকি করে যাচ্ছে আর তুমি এই কথা আমাকে আজকে বলছো? আগে বললে আমি কবেই সাইস্তা করে দিতাম। এইসব ছেলে মেয়েদের আমার ভালো করেই চেনা আছে। একে আমি এই পাড়ার নতুন বউ, তার উপরে আমার আচারের দোকানটাও নতুন। এখানে যদি কোনো রকমের ঝামেলা অশান্তি হয় তাহলে আমার দোকানেরই তো সম্মান হানি হবে। আর ওই মেয়েগুলো যদি সবাইকে আমাদের দোকানের নামে খারাপ খারাপ কথা রটিয়ে বেড়ায় তাহলে তো বিক্রিও কমে যাবে। তুমি একদম চিন্তা করো না বৌমা, এদের সাহায্য করার ভালো ওষুধ আমার কাছে আছে। কালকে তোমার দোকানে একটা নতুন বিজ্ঞাপন লাগাতে হবে, বুঝলে? কমলা দেবীর কথা নন্দিতা কিংবা অঙ্কুশ কেউই বুঝে উঠতে পারে না। তাই তারা প্রশ্ন করলে কমলা দেবী তাদেরকে বুঝিয়ে সবকিছু বলে। পরের দিন নন্দিতা তার দোকানের সামনে একটা নতুন বিজ্ঞাপন লাগিয়ে দেয়। সেটিতে বড় বড় করে লেখা থাকে, সুন্দরী মেয়েদের জন্য আমাদের দোকানের সমস্ত আচার ফ্রি, তবে ফ্রিতে পাওয়া আচার এখানে দাঁড়িয়েই খেতে হবে। মৌসুমী এবং সুলেখার কানে এই খবর যেতেই তারা আর দেরি না করে নতুন বউয়ের আচারের দোকানে চলে আসে। তোমরা বিজ্ঞাপনটা ঠিক করে পড়ে নিয়েছো তো? তাহলে বলো কে কোন আচারটা খাবে? হ্যাঁ পড়েছি, এবার দাও দেখি আচার দাও। আজকে একটু বেশি বেশি করে ফ্রিতে আচার খাবো, কারণ এই গোটা তল্লাটে আমাদের মতো সুন্দরী আর কেউ নেই। দাও দাও আচার দাও। নন্দিতা তাদেরকে আচার দিতে থাকে আর তারাও একের পর এক আচার খেতে থাকে। সেদিন প্রত্যেকটা আচার এত বেশি ঝাল ছিল যে একবার আচার খেয়ে মৌসুমী এবং সুলেখা দুজনেই বারবার জল খেতে থাকে। কিন্তু তারপরেও তারা আচার খাওয়া বন্ধ করে না। সমস্ত আচার খাওয়ার পর মৌসুমী আর সুলেখার চোখ মুখ লাল হয়ে যায়। তারা ঝালে প্রায় পাগল হয়ে যায়। ফ্রির আচার খেয়ে তারা নন্দিতার দোকান থেকে বেরিয়ে যেতে যাবে এমন সময়, কি হলো ম্যাডাম, টাকাটা কি দেবে? তোমাদের 2000 টাকা হয়েছে, দুজনের 1000 করে। টাকাটা দিয়ে যাবে। কিসের টাকা? তোমরা তো নিজেরাই দোকানের সামনে কাগজে লিখে রেখেছো যে সুন্দরী মেয়েদের থেকে আচার খাওয়ার টাকা নেবে না, তাহলে এখন টাকা চাইছো কেন? তার মানে তুমি বলতে চাইছো আমরা সুন্দরী নই? না মা, তোমরা আমার বৌমাকে ভুল ভাবছো। বৌমা কিন্তু তোমাদের বলেছিল ভালো করে বিজ্ঞাপনটা দেখে নিতে, তোমরাই তো শোনোনি। ভালো করে দেখো, ফ্রিতে আচার খাওয়ানো হবে এই লেখাটার নিচেই ছোট ছোট করে লেখা আছে, আচার খেতে খেতে যদি কেউ বারবার জল খায় তাহলে প্রত্যেকবার জল খাওয়ার জন্য তাদের 50 টাকা করে জরিমানা দিতে হবে। তোমরা দুজনে মিলে 40 বার জল খেয়েছো, আমি নিজে গুনেছি। এবার 2000 টাকা দিয়ে দাও। দুজনেই বিজ্ঞাপনটা ভালো করে লক্ষ্য করে দেখে সেখানে জল খাওয়ার ব্যাপারটা উল্লেখ করা আছে, কিন্তু সেটা এতই ছোট করে লেখা ছিল যে এক ঝলক দূর থেকে দেখলে সেটা বোঝা যায় না। এবার মৌসুমী আর সুলেখার কিছু করার ছিল না। তারা বাধ্য হয়ে নন্দিতার হাতে 2000 টাকা দিয়ে দেয়
নন্দিতার এতদিনের লোকসানের টাকা একটু হলেও সে ফেরত পায়। মৌসুমী আর সুলেখা দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে। তারা নন্দিতা আর কমলা দেবীর কাছে ক্ষমা চায়। নন্দিতা কমলা দেবীকে অনেকবার করে ধন্যবাদ জানায়। সেদিনের পর থেকে নতুন বউয়ের আচারের দোকান কোনো রকম সমস্যা ছাড়াই চলতে থাকে।